ক্ষীণ নারী তনুখানি সবল আলিঙ্গনে আপত্ত করিয়া বলিল, কে? রাধি? তার মুখ চাপিয়া ধরিয়া রাধিকা বলিল, হ্যাঁ, চুপ। কিষ্ট চুময় চুময় তাহার মুখ ভরিয়া দিয়া বলিল, দাঁড়াও, মদ আনি। গল্পটকের আজকের পরিবেশনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প বেদেনী। শম্ভু বাজিকর এ মেলায় প্রতি বৎসর আসে। তাহার বসিবার স্থানটা মা কঙ্কালীর এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমে হয়ে গিয়াছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভোগবাজি, সার্কাস। ছোট তাঁবুটার প্রবেশপথের মাথার ওপরেই কাপড়ে আঁকা একটা সাইনবোর্ডেও লেখা আছে ভোজবাজি সার্কাস। লেখাটার এক পাশে একটা ঘরের ছবি, অন্য পাশে একটা মানুষ। তার এক হাতে রক্তাক্ত তলোয়ার, অপর হাতে একটা ছিন্নমুণ্ড। প্রবেশ মূল্য মাত্র 2 পয়সা। ভোজবাজি অর্থে গোলকধামের খেলা। ভিতরে পট টাঙ্গাইয়া কাপড়ের পর্দায় শম্ভু মোটা লেন্স লাগাইয়া দেয়। পল্লীবাসীরা বিমুগ্ধ হয়ে সেই লেন্সের মধ্যে দিয়ে দেখে আংরেজ লোকের যুদ্ধ, দিল্লি কা বাদশাহ, কাবুল কে পাহাড়, তাজবিকি কা কবর। তারপর শম্ভু লোহার রিং লইয়া খেলা দেখায়। সর্বশেষে একটা পর্দা ঠেলিয়া দেখায় খাঁচায় বন্দি একটা চিতাবাঘ। বাঘটাকে বাহিরে আনিয়া তাহার উপরে শম্ভুর স্ত্রী রাধিকা বেদিনী চাপিয়া বসে। বাঘের সম্মুখের থাবা 2টা ধরিয়া টানিয়া তুলিয়া আপন ঘাড়ের ওপর চাপাইয়া মুখোমুখি দাঁড়াইয়া বাঘটাকে চুমো খায়। সর্বশেষে বাঘটার মুখের ভিতর আপনার প্রকাণ্ড চুলের খোঁপাটা পুড়িয়া দেয়। মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুড়িয়া দিল। সরল পল্লীবাসীরা স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস রুদ্ধ করিয়া দেখিতে দেখিতে করতালে দিয়া ওঠে। তাহার পরই খেলা শেষ হয়। দর্শকের দল বাহির হইয়া যায়। সর্বশেষ দর্শকটির সঙ্গে শম্ভু বাহির হইয়া আসিয়া আবার তাঁবুর দুয়ারে জয় ঢাকটা পিটিতে থাকে। দুম দুম দুম। জয় ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদেনী একজোড়া প্রকাণ্ড করতাল বাজায়, ঝন ঝন ঝন। মধ্যে মধ্যে শম্ভু তাকে, বাঘ, ওই বড় বাঘ। বেদেনী প্রশ্ন করে, বড় বাঘ কি করে? পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের চুমা খায়, জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে, কিন্তু খায় না। কথাগুলো শেষ করিয়াই সে ভিতরে গিয়া বাঘটাকে তীক্ষ্ণাগ্র অঙ্কুশ দিয়া খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করিতে থাকে। তাঁবুর দুয়ারের সম্মুখে সমবেত জনতা ভীতিপূর্ণ কৌতূহল কম্পিত বক্ষে তাঁবুর দিকে অগ্রসর হয়। দুয়ারের পাশে দাঁড়াইয়া বেদিনীর 2টি করিয়া পয়সা লইয়া প্রবেশ করিতে দেয়। এছাড়াও বেদিনীর নিজের খেলা আছে। তাহার আছে একটা ছাগল, 2টা বাঁদর আর গোটা কতক সাপ। সকাল হইতে সে আপনার ঝুলি ঝাঁপি লইয়া গ্রামে বাহির হয়। গৃহস্থের বাড়ি বাড়ি খেলা দেখাইয়া গান গাহিয়া উপার্জন করিয়া আনে। একবার শম্ভু কঙ্কালীর মেলায় আসিয়া ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল। কোথা হইতে আর একটি বাজির তাঁবু আসিয়া বসিয়া গিয়াছে। তাহার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালি পড়িয়া আছে, কিন্তু এ বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দা কারণেও অনেক অভিনত্ব আছে। বাহিরে 2টা ঘোড়া, একটা গরুর গাড়ির ওপর একটা খাঁচা রহিয়াছে। নিশ্চয়ই উহাতে বাঘ আছে। গরুর গাড়ি 3খানা নামাইয়া শম্ভুর নতুন তাঁবুর দিকে মর্মান্তিক ঘৃণায় হিংস্র দৃষ্টিতে চাহিয়া দেখিল। তারপর আক্রোশ ভরা নিম্ন কণ্ঠে বলিল, শালা। তাহার মুখ ভীষণ হইয়া উঠিল। শম্ভুর সমগ্র আকৃতির মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র ছাপ যেন মাখানো আছে। ক্রূর নিষ্ঠুরতা পরিব্যঞ্জক একধার উগ্র তামাটে রং আছে। শম্ভুর দেহবর্ণ সেই উগ্র তামাটে। আকৃতি দীর্ঘ, সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা, মুখের কপালের নিচেই একটা ভাঁজ, সাপের মতো ছোট ছোট গোল চোখ। তাহার উপর সে দস্তুর, সুমুখের 2টা দাঁত যেন
বাঁকা হিংস্র ভঙ্গিতে অহরহ বাহিরে জাগিয়া থাকে। হিংসায় ক্রোধে সে আরও ভয়াবহ হইয়া উঠিল। রাধিকাও হিংসায় ক্রোধে ধারালো ছুরি যেমন আলোকের স্পর্শে চকমক করিয়া ওঠে, তেমনি চকমক করিয়া উঠিল। সে বলিল, দাঁড়া, বাঘের খাঁচায় দিব গোকুড়ার ডেকা ছাইরা। রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরও উত্তেজিত হইয়া উঠিল। সে ক্রুদ্ধ দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হইয়া নতুন তাঁবুটার ভিতর ঢুকিয়া বলিল, কে বটে? মালিক কে বটে? কি চাই? তাঁবুর ভিতরের আর একটা ঘরের পর্দা ঠেলিয়া বাহির হইয়া আসিল একটি জোয়ান পুরুষ, 6 ফিটের অধিক লম্বা, শরীরের প্রতি অবয়ব সবল এবং দৃঢ়, কিন্তু তবুও দেখিলে চোখ জুড়াইয়া যায়। লম্বা হালকা দেহ, তেজি ঘোড়ার যেমন মনোরম লাবণ্য ঝকমক করে, লোকটির হালকা অথচ সবল দৃঢ় শরীরে তেমনই একটি লাবণ্য আছে। রং কালোই, নাকটি লম্বা টিকালো, চোখ সাধারণ, পাতলা ঠোঁট দুটির উপর তুলি দিয়ে আঁকা গোফের মতো একজোড়া গোফ সুচাগ্র করিয়া পাক দেওয়া, মাথায় বাবরি চুল, গলায় কারে ঝোলানো একটি সোনার ছোট চাকা তক্তি। সে আসিয়া শম্ভুর সম্মুখে দাঁড়াইল। দুজনে দুজনকে দেখিতেছিল। কি চাই? নতুন বাজিকর আবার প্রশ্ন করিল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচে 22 স্তর ভুরভুর করিয়া উঠিল। শম্ভু খপ করিয়া ডান হাত দিয়ে তাহার বাঁ হাতটা চাপিয়া ধরিল, বলিল, এ জায়গা আমার, আমি আজ 5 বছর এইখানে বসছি। ছোকরাটিও খপ করিয়া আপন ডান হাতে শম্ভুর বাঁ হাত চাপিয়া ধরিল। মাতালের হাসি হাসিল, বলিল, সে হবে, আগে মদ টুকচা। শম্ভুর পেছনে জল তরঙ্গ বাদ্যযন্ত্র দ্রুততম গতিতে যেন গত বাজিয়া উঠিল। বলিল, কটি বোতল আছে তোমার নাগর, মদ খাওয়াইবা? কালো সাপিনীর মতো তীক্ষ্ণতনু দীর্ঘায়নী বেদিনীর সর্বাঙ্গে যে মাদকতা মাখা, তাহার ঘন কুঞ্চিত কালো চুলে, চুলের মাঝখানে সাদা সুতোর মতো সিঁধিতে, তাহার ঈষৎ বঙ্কিম নাকে, টানা টানা অর্ধনিমিলিত ভঙ্গির মতির দৃষ্টি দুটি চোখে, সুচালো চিবুকটিতে সর্বাঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্রে স্নান করিয়া উঠিল। মাদকতা তাহার সর্বাঙ্গ বাহিয়া ঝরিয়া ঝরিয়া পড়িতেছে। মহুয়া ফুলের গন্ধ যেমন নিঃশ্বাসে ভরিয়া দেয় মাদকতা, বেদিনীর কালো রূপও তেমনি চোখে ধরাইয়া দেয় একটা নেশা। শুধু রাধিকারই নয়, এই বেদে জাতের মেয়েদের এটা একটা জাতিগত রূপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকার রূপের একটা প্রতীকের সৃষ্টি করিয়াছে, কিন্তু মোহময় মাদকতার মধ্যে আছে খুরের মতো ধারের ইঙ্গিত, চারিদিকে হিংস্র তীক্ষ্ণ উগ্রতার আভাস। মোহমত্ত পুরুষকে থমকিয়া দাঁড়াইতে হয়, ভয়ের চেতনা জাগাইয়া তোলে, বুকে ধরিলে হৃৎপিণ্ড পর্যন্ত ছিন্ন ভিন্ন হইয়া যাইবে। রাধিকার খিলখিল হাসি থামে নাই। সে নতুন বাজিকরের বিস্ময় বিহবল নীরব অবস্থা দেখিয়া আবার বলিল, বাঘ হরা গেল যে নাগরের। বাজিকর এবার হাসিয়া বলিল, বেদের বাচ্চা গো আমি, বেদের ঘরে মদের অভাব, এসো। কথা সত্য, এই জাতিটি মদ কখনো কিনিয়া খায় না, উহারা লুকাইয়া চোলাই করে। ধরাও পড়ে, জেলেও যায়, কিন্তু তা বলিয়া স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের নিকট পর্যন্ত ইহাদের এই অপরাধটা অতি সাধারণ হিসেবে লঘু হইয়া দাঁড়াইয়াছে। শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরিয়া এতখানি হইয়া উঠিল। আহ্বানকারীও তাহার স্বজাতি, নতুবা সে রাধিকার দিকে ফিরিয়া কঠিন দৃষ্টিতে চাহিয়া বলিল, তুই আলি কেন এখানে? রাধিকা আরো খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরণ তোমার, আমি মদ খাব নাই। তাঁবুর ভিতরে ছোট একটা প্রকোষ্ঠের মধ্যে মদের আড্ডা বসিল। চারিদিকে পাখির মাংসের টুকরা টুকরা হাড়ের কুচি ও একরাশি মুড়ি ছড়াইয়া পড়িয়া আছে। একটা পাতায় এখনো খানিকটা মাংস, আর একটায় কতকগুলি মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, খানিকটা নুন, 2টা খালি বোতল গড়াইতেছে।
একটা বোতল অর্ধ সমাপ্ত। বিস্ত্রস্ত বাসা একটি বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হইয়া পড়িয়া আছে। মাথার চুল ধুলায় রুক্ষ, হাত দুইটি মাথার উপর দিয়া ঊর্ধ্ববাহুর ভঙ্গিতে মাটির উপর লুণ্ঠিত। মুখে তখনও মদের ফেনা বুদ্বুদের মতো লাগিয়া রহিয়াছে। হৃষ্টপুষ্ট শান্তশিষ্ট চেহারার মেয়েটি। রাধিকা তাহাকে দেখিয়া আবার খিলখিল করিয়া হাসি উঠিল, বলিল, তোমার বেদেনি ইজি কাটা কলা গাছের পাড়া পড়েছে গো। নতুন বাজিকর হাসিল। তারপর সে স্খলিত পদে খানিকটা অগ্রসর হইয়া একটা স্থানের আলগামাটি সরাইয়া 2টা বোতল বাহির করিয়া আনিল। মদ খাইতে খাইতে কথা যা বলিবার বলিতেছিল নতুন বাজিকর আর রাধিকা। শম্ভুমত্ততার মধ্যেও গম্ভীর হইয়া বসিয়াছিল। প্রথম পাত্র পান করিয়া রাধিকা বলিল, কি নাম গো তোমার বাজিকর? নতুন বাজিকর কাঁচা লঙ্কা খানিকটা দাঁতে কাটিয়া বলিল, নাম শুনলি গালি দিবে আমাকে বেদেনি। কেনে? নাম বটে কেষ্ট বেদে, তা গালি দিবে কেন? তোমার নাম রাধিকা বেদেনি, তাই বলছি। রাধিকা খিলখিল করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল। পরক্ষণে সে আপনার কাপড়ের ভিতর হইতে ক্ষিপ্র হস্তে কি বাহির করিয়া নতুন বাজিকরের গায়ে ছুঁড়িয়া দিয়া বলিল, কই কালিয়াদ মন কর দেখি কিষ্ট, দেখি। শম্ভু চঞ্চল হইয়া পড়িল, কিন্তু কিষ্ট বেদে ক্ষিপ্র হাতে আঘাত করিয়া সেটাকে মাটিতে ফেলিয়া দিল। একটা কালো কেউটের বাচ্চা, আহত সর্পশিশু হিস হিস গর্জনে মুহূর্তে ফনা তুলিয়া দংশনোদ্যত হইয়া উঠিল। শম্ভু চিৎকার করিয়া উঠিল, আ কামা! অর্থাৎ 20 দাঁত এখনো ভাঙ্গা হয় নাই। কিষ্ট কিন্তু ততক্ষণে তাহার মাথাটা বাঁ হাতে চাপিয়া ধরিয়া হাসিতে আরম্ভ করিয়া দিয়াছে। হাসিতে হাসিতে সে ডান হাতের ট্যাঁক হইতে ছোট একটা ছুরি বাহির করিয়া দাঁত দিয়া খুলিয়া ফেলিয়া ফেলিল এবং সাপটার 20 দাঁত ও বিষের থলি 2 কাটিয়া ফেলিয়া রাধিকার গায়ে আবার ছুরিয়া দিল। রাধিকাও বাঁ হাতে সাপটাকে ধরিয়া ফেলিল, কিন্তু রাগে সে মুহূর্ত পূর্বের ওই সাপটার মতোই ফুলিয়া উঠিল। বলিল, আমার সাপ তুমি কামাইলা কেন? কেষ্ট বলিল, তুমি যে বললা গো দমন করতে। বলিয়া সে আবার হা হা করিয়া হাসিয়া উঠিল। রাধিকা মুহূর্তে আসন ছাড়িয়া উঠিয়া তাঁবু হইতে বাহির হইয়া গেল। আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন, যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন। তাহলে শুনতে থাকুন আজকের গল্প বেদেনি। সন্ধ্যার পূর্বেই নতুন তাঁবুতে আজ হইতেই খেলা দেখানো হইবে। সেখানে খুব সমারোহ পড়িয়া গিয়াছে। বাহিরে মাচা বাঁধিয়া সেটার উপর বাজনা বাজিতে আরম্ভ করিয়াছে। একটা মেট্রো ম্যাক্স আলো জ্বালিবার উদ্যোগ হইতেছে। রাধিকা আপনাদের ছোট তাঁবুটির বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহাদের খেলার তাঁবু এখনো খাটানো হয় নাই। রাধিকার চোখ 2টি হিংস্রভাবে যেন জ্বলিতেছিল। শম্ভু নিকটে একটা গাছতলায় নামাজ পড়িতেছিল। আরও একটু দূরে একটা গাছের পাশে নামাজ পড়িতেছে কেষ্ট। বিচিত্র জাত বেদেরা। জাতি জিজ্ঞাসা করিলে বলে বেদে, তবে ধর্মে ইসলাম, আবার আচারে পুরো হিন্দু। মনসা পূজা করে, মঙ্গলচণ্ডী জ্যৈষ্ঠীর ব্রত করে, কালী দুর্গাকে ভূমিষ্ঠ প্রণাম করে। নাম রাখে শম্ভু, শিব, কৃষ্ণ, হরি, কালী, দুর্গা, রাধা, লক্ষ্মী। হিন্দু পুরাণ কথা ইহাদের কণ্ঠস্থ। এমনই আরেকটি সম্প্রদায় পর দেখাইয়া হিন্দু পুরাণ গান করে। তাহারা নিজেদের বলে পটুয়া, বিপুল চিত্রকরের জাতি। বিবাহ আদান প্রদান সমগ্রভাবে ইসলাম সম্প্রদায়ের সঙ্গে হয় না। নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ। বিবাহ হয় মোল্লার নিকট ইসলামী পদ্ধতিতে। মরিলে পোড়ায় না, কবর দেয়। জীবিকায় বাজিকরেরা সাপ ধরে, সাপ নাচাইয়া গান করে, বাঁদর ছাগল লইয়া খেলা দেখায়। অতি সাহসী কেউ কেউ
এমনও তাঁবু খাটাইয়া বাঘ লইয়া খেলা দেখায়, কিন্তু নতুন তাঁবুর মতো সমারোহ করিয়া তাহাদের সম্প্রদায়ের কেহ কখনো খেলা দেখাই নাই। রাধিকার চোখ ফাটিয়া জল আসিতেছিল, তাহার মনশ্চক্ষে কেবল ভাসিয়া উঠিতেছিল উহাদের সবল তরুণ বাঘটির কথা। ইহারই মধ্যে লুকাইয়া বাঘটাকে সে কাঠের ফাঁক দিয়ে দেখিয়া আসিয়াছে। সবল দেহ, ক্ষিপ্রতা ব্যঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখের হাসির মতো ভঙ্গি যেন অহরহই লাগিয়ে আছে। আর তাহাদের বাঘটা স্থবির শিথিল দেহ, অতি কর্কশ, খসখসে লোমগুলো দেখিলে রাধিকার শরীর ঘিনঘিন করিয়া ওঠে। কতবার যে শম্ভুকে বলিয়াছে একটা নতুন বাঘ কিনিবার জন্য, কিন্তু শম্ভুর কি যে মমতা ওই বাঘটির প্রতি, তাহার হেতু সে কিছুতেই খুঁজিয়া পায় না। নামাজ সারিয়া শম্ভু ফিরিয়া আসিতেই সে গভীর ঘৃণা ও বিরক্তির সহিত বলিয়া উঠিল, তোর ওই বুড়া বাঘের খেলা কেউ দেখতে আসবে নাই। ক্রুদ্ধ শম্ভু বলিল, তো জানিস সব? রাধিকা নাসিকা কুঞ্চিত করিয়া কহিল, না, জেনে না আমি, তুই জানিস সব। শম্ভু চুপ করিয়া রহিল, কিন্তু রাধিকা থামিল না। কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সে বলিয়া উঠিল, ওরে মরা, মরার নাচ দেখতে কার কবে ভালো লাগে রে? আমারে বলে তুই জানিস সব। শম্ভু মুহূর্তে ক্ষিপ্ত হইয়া উঠিল। পরিপূর্ণভাবে তাহার হিংস্র দুই পাটির দাঁত ওই বাঘের মতো ভঙ্গিতে বাহির করিয়া সে বলিল, ছোকরার উপর বড় যে টান দেখি তোর। রাধিকা সর্পিনীর মতো গর্জন করিয়া উঠিল, কি বললি বেঈমান? শম্ভু আর কোনো কথা বলিল না। অঙ্কুশ ভীত বাঘের মতো ভঙ্গিতেই সেখান হইতে চলিয়া গেল। ক্রোধে অভিমানে রাধিকার চোখ ফাটিয়া জল আসিল। বেঈমান! তাহাকে এত বড় কথাটা বলিয়া গেল, সব ভুলিয়া গিয়াছে সে। নিজের বয়সটাও তাহার মনে নাই। 40 বৎসরের পুরুষ। তুই তো বুড়া। রাধিকার বয়সের তুলনায় তুই বুড়া ছাড়া আর কি? রাধিকায় এই সবে 22-এ পা দিয়াছে। সে কি দায়ে পড়িয়া শম্ভুকে বরণ করিয়াছে? রাধিকা তাড়াতাড়ি আপনাদের তাঁবুর ভিতর ঢুকিয়া গেল। সত্য কথা, সে আজ 5 বৎসর আগের ঘটনা। রাধিকার বয়স তখন 17। তাহারও 3 বৎসর পূর্বে শিবপদ বেদের সহিত তার বিবাহ হইয়াছিল। শিবপদ ছিল রাধিকার চেয়ে বৎসর 3 বড়। আজও তাহার কথা মনে করিয়া রাধিকার দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ, কোমল মুখশ্রী, বড় বড় চোখ। সে চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি। সাপ, বাদর, ছাগল এসবে তাহার আসক্তি ছিল না। সে করিত বেতের কাজ, ধামা বুনিত, চেয়ার পালিশের কাজ করিত, ফুলের শৌখিন সাজি তৈয়ার করিত। তাহাতে তাহার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি। তাহারা স্বামী স্ত্রীতে বাহির হইত। সে কাঁধে ভার বহিয়া লইয়া যাইত তাহার বেতের জিনিস। রাধিকা লইয়া যাইত তাহার সাপের ঝাঁপি, বাঁদর, ছাগল। শিবপদের সঙ্গে আরও একটি যন্ত্র থাকিত। তাহার কোমরে গোঁজা থাকিত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচাইয়া গান গাহিত, শিবপদ রাধিকার স্বরের সহিত মিলাইয়া বাঁশি বাজাইত। ইহা ছাড়াও শিবপদর আর একটা কত বড় গুণ ছিল। তাহাদের সামাজিক মজলিসে বৃদ্ধদের আসরেও তাহার ডাক পড়িত। তার অতি প্রকৃতির লোক, অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় সে শিখিয়াছিল। এই জন্য তাহার পরামর্শ প্রবীণারাও গ্রহণ করিত। গ্রামের মধ্যে সম্মান কত তাহার, আর সে শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতো। টাকা কড়ি সব থাকিত রাধিকার কাছে। তাঁতে বোনা কালো রঙের জমির উপর সাদা সুতোর ঘন ঘন ঘর কাটা শাড়ি পরিতে রাধিকা খুব ভালোবাসিত। শিবপদ 12 মাস সেই কাপড়ই তাহাকে পরাইয়াছে। এই সময় কোথা হইতে 10 বৎসর নিরুদ্দেশ থাকার পর আসিল এই শম্ভু, সঙ্গে এই বাঘটা, একটা ছেঁড়া তাঁবু আর এক বিগত যৌবনা বেদিনী। বাঘ ও তাঁবু দেখিয়া সকলের তাক লাগিয়া গেল। রাধিকা প্রথম যেদিন শম্ভুকে দেখিল, সেদিনের কথা তাহার আজও মনে আছে। সেই উগ্র পিঙ্গল বর্ণ, উদ্যত দৃষ্টি, কঠোর বলিষ্ঠ দেহ মানুষটিকে দেখিয়া বিস্মিত হইয়া গিয়াছিল। শম্ভু তাহাকে দেখিতেছিল মুগ্ধ বিস্ময়ের সহিত।
সেই প্রথম ডাকিয়ে বলিল, এই বেদেনি, দেখি তোর সাপ কেমন। রাধিকার কি হইয়াছিল, সে ফিক করিয়া হাসিয়া বলিয়াছিল, শখ যে খুব, পয়সা দিবা? বেশ মনে আছে, শম্ভু বলিয়াছিল, পয়সা দিব না, তুই সাপ দেখালে আমি বাঘ দেখাবো। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়াছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা, তেমনি কি অদ্ভুত কথা বলে, বাঘ দেখাইবে। সে তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া বলিয়াছিল, সত্যি বলছ? বেশ, দেখো, আগে আমার বাঘ দেখো। সে তাহাকে তাঁবুর ভিতর লইয়া গিয়া সত্যিই বাঘ দেখাইয়াছিল। রাধিকা সবিস্ময়ে তাহাকে প্রশ্ন করিয়াছিল, ই বাঘ নিয়ে তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখবি তো? বলিয়া সঙ্গে সঙ্গে সে খাঁচা খুলিয়া বাঘটাকে বাহির করিয়া তাহার সামনের দুই থাবা দুই হাতে ধরিয়া বাঘের সহিত মুখোমুখি দাঁড়াইয়াছিল। বেশ মনে আছে, রাধিকা বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরিয়া রাধিকার সম্মুখে দাঁড়াইয়া বলিয়াছিল, তুই এইবার সাপ দেখা আমাকে। রাধিকা সে কথার উত্তর দেয় নাই, বলিয়াছিল, ওটা তোমার পোষ মেনেছে। হিহি করিয়া হাসিয়া শম্ভু সবলে তাহাকে জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, হ্যাঁ, বাঘিনী পোষ মানাইতেই আমি ওস্তাদ আছি। কি যে হইয়াছিল রাধিকার, এক বিন্দু আপত্তি পর্যন্ত করে নাই। দিন কয়েক পরেই সে শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ লইয়া শম্ভুর তাঁবুতে আসিয়া উঠিয়াছিল। চোখের জলে শিবপদর বুক ভাসিয়া গিয়াছিল, কিন্তু তাহাতে রাধিকার মমতা হওয়া দূরে থাক, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বিতর আগে তাহার অন্তর রিরি করিয়া উঠিয়াছিল। রাধিকার মা বাপ, গ্রামের সকলে তাহাকে ছিছি করিয়াছিল, কিন্তু রাধিকা সেসব গ্রাহ্যই করে নাই। সেই রাধিকার আনিত শিবপদর অর্থে শম্ভুর এই তাঁবু ও খেলার জন্য সরঞ্জাম কেনা হইয়াছিল। সেই অর্থ আজ নিঃশেষিত হইয়া আসিয়াছে। দুঃখে দিন চলে আজকাল। শম্ভু যাহা রোজগার করে সবই নেশায় উড়াইয়া দেয়, কিন্তু রাধিকা একটি দিনের জন্য দুঃখ করে নাই। আর বেঈমান কিনা এই কথা বলিল, সে একটা মদের বোতল বাহির করিয়া বসিল। ওদিকে নতুন তাঁবুতে আবার বাজনা বাজিতেছে। দোসরা দফার খেলা আরম্ভ হইবে। মদ খাইয়া রাধিকা হিংস্র হইয়া উঠিয়াছিল। ওই বাজনার শব্দে তাহার সমস্ত অন্তরটা যেন জ্বালা করিয়া উঠিল। উহাদের তাঁবুতে নিশীথ রাত্রে আগুন ধরাইয়া দিলে কেমন হয়। সহসা তাহাদের তাঁবুর বাহিরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনিয়া সে মত্ততার উপর উত্তেজিত হইয়া বাহিরে আসিল। দেখিল শম্ভুর সম্মুখে দাঁড়াইয়া কিষ্ট। তাহার পরনে ঝকঝকে সাজ পোশাক, চোখ রাঙা। সেই তখন কথা বলিতেছিল, কেন, ইতে দোষটা কি হলো? তোমরা বসে রইছ, আমাগর খেলা হচ্ছে, খেলা দেখবার নেওতা দিলাম, তার দোষটা কি হলো? শম্ভু চিৎকার করিয়া উঠিল, খেল দেখাবেন খেলোয়াড়ই আমার, অপমান করতে আসছিস তুই? কিষ্ট কি বলিতে গেল, কিন্তু তাহার পূর্বেই উত্তেজিত রাধিকা একটা ইট কুড়াইয়া লইয়া সজোরে তাহাকে লক্ষ্য করিয়া ছুঁড়িয়া বসিল। অব্যর্থ লক্ষ্য, কিন্তু কিষ্ট অদ্ভুত। সেই ইটটা বলের মতো লুফিয়া ধরিয়া ফেলিল, তারপর লুফিতে লুফিতে চলিয়া গেল। বিস্ময়ে রাধিকা সামান্য কয়টা মুহূর্তের জন্য যেন স্তম্ভিত হইয়া গিয়াছিল। সে ঘোর কাটিতেই সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়াইয়া লইল। শম্ভু তাহাকে নিবৃত্ত করিল। সে সাদরে তাহার হাত ধরিয়া তাঁবুর মধ্যে লইয়া গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়াইয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে আরম্ভ করিল। শম্ভু বলিল, এই মেলার বাদেই বাঘ কিনে লিয়ে আসব। ওদিকের তাঁবু হইতে কিষ্টর কণ্ঠস্বর ভাসিয়া আসিল, খোল কানাত, ফেলে দে খুলে। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়ে রাধিকা দেখিল তাঁবুর কানাত খুলিয়া দিতেছে, অর্থাৎ ভিতরে না গেলেও তাহারা যেন দেখিতে বাধ্য হয়। সে ক্রোধে গর্জন করিয়া উঠিল, দিব আগুন ধরাইয়া তাঁবুতে। শম্ভু গম্ভীর হইয়া ভাবিতেছিল,
কিষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়াইয়া কসরত দেখাইতেছে। রাধিকা একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, নতুন খেলা কিছু বার করো তুমি, নইলে বদনামি হবে, কেউ দেখবে না খেলা আমগর। শম্ভু দাঁতে দাঁত চাপিয়া বলিল, পুলিশে ধরাইয়া দিব শালাকে, মদের সন্ধান দিয়ে দিব। ওদিকে টিয়া পাখিতে কামান দাগিল। সেই মেয়েটা তারের উপর ছাতা মাথায় দিয়া নাচিল। বাঘটার সহিত কিষ্ট লড়াই করিল। ইহ, একটা থাবা বসাইয়া দিল বাঘটা। রাধিকা আপনাদের খেলার দন্যের কথা ভাবিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলিতেছিল। তাঁবুতে আগুন ধরিলে ধুধু করিয়া জ্বলিয়া যায়, কেরোসিন তেল ঢালিয়া আগুন ধরাইয়া দিলে কেমন হয়। পরদিন সকালে উঠিতে রাধিকার একটু দেরি হইয়া গিয়াছিল। উঠিয়া দেখিল শম্ভু নাই। সে বোধ হয় ২-৪ জন মজুরের সন্ধানে গ্রামে গিয়াছে। বাহিরে আসিয়া সে শিহরিয়া উঠিল। কৃষ্ণর তাঁবুর চারিপাশে পুলিশ দাঁড়াইয়া আছে। দুয়ারে একজন দারোগা বসিয়া আছেন। এ কি? সে শটান গিয়া দারোগার সামনে সালাম করিয়া দাঁড়াইল। দারোগা তাহার আপাত মস্তক দেখিয়া বলিলেন, ডাকো সব, আমরা তাঁবু দেখব। আবার সালাম করিয়া বেদিনী বলিল, কি কসুর করলাম হুজুর? মদ আছে কিনা দেখব আমরা। ডাকো বেটা ছেলেদের, এইখান থেকেই ডাকো। রাধিকা বুঝিল দারোগা তাহাকে এই তাঁবুরই লোক ভাবিয়াছেন, কিন্তু সে আর তাহার ভুল ভাঙাইল না। সে বলিল, ভেতরে আমার কুচি ছেলে রয়েছে হুজুর। আচ্ছা, ছেলে নিয়ে আসতে পারো তুমি, আর ডেকে দাও পুরুষদের। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করিয়া সেই দেখা জায়গাটার আলকামাটি সরাইয়া দেখিল ৩টা বোতল তখনও মজুদ রহিয়াছে। সে একখানা কাপড় টানিয়া লইয়া ভাঁজ করিয়া বোতল ৩টাকে পুড়িয়া ফেলিল এবং সুকৌশলে এমন করিয়া বুকে ধরিল যে শীতের দিনে সযত্নে বস্তাবৃত অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু মনে হয় না। তাঁবুর মধ্যে কিষ্ট অঘরে ঘুমাইতেছিল। পায়ের ঠেলা দিয়ে রাধিকা বলিল, পুলিশ আইছে, বসে রইছে দুয়ারে, উঠা যাও। সে অকম্পিত সংযত পদক্ষেপে স্তন্যদানরত মাতার মতো শিশুকে যেন বুকে ধরিয়া বাহিরে লইয়া গেল। তাহার পিছনে পিছনে কিষ্ট আসিয়া দারোগার সম্মুখে দাঁড়াইল। দারোগা প্রশ্ন করিলেন, এ তাঁবু তোমার? সেলাম করিয়া কিষ্ট বলিল, জি হুজুর। দেখব তাঁবু আমরা, মদ আছে কিনা দেখব। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করিয়া বেদিনী ততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতো মিশিয়া গিয়াছে। শম্ভু গুম হইয়া বসিয়াছিল। রাধিকা উপর হইয়া পুড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। শম্ভু তাহাকে নির্মমভাবে প্রহার করিয়াছে। শম্ভু ফিরিয়া আসিতে বিপুল কৌতুকে সে হাসিয়া পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলিয়া তাহার গায়ে ঢলিয়া পড়িল। বলিল, ভেলকি লাগাইয়া দিছি দারোগার চোখে। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চাহিয়া রহিল। রাধিকার সেদিকে ভ্রুক্ষেপও ছিল না। সে হাসিয়া বলিল, খাবা ছেলে, খাবা। শম্ভু অতর্কিতে তাহার চুলের মুঠি ধরিয়া নির্মমভাবে প্রহার করিয়া বলিল, সব মাটি করে দিছিস তু। উহাকে আমি জেহেলে দিবার লাগি পুলিশে বলে এলাম, আর তু করলি এই কাণ্ড। রাধিকা প্রথমটাই ভীষণ উগ্র হইয়া উঠিয়াছিল, কিন্তু শম্ভুর কথা সমস্তটা শুনিয়াই তাহার মনে পড়িয়া গেল গত রাত্রির কথা। সত্যি এ কথা তো সে বলিয়াছিল। সে তার প্রতিবাদ করিল না। নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করিয়া উপুর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আজ অপরাহ্ন হইতে এই তাঁবুতে খেলা আরম্ভ হইবে। শম্ভু আপনার জীর্ণ পোশাকটি বাহির করিয়া পড়িয়াছে। একটা কালো রঙের চঙ্গের মতো সরু প্যান্টালুন আর একটা কালো রঙেরই খাটো হাতা কোট। রাধিকার পরনে পুরনো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরনো একটা ফুলহাতা বডিস। অন্য সময় মাথার চুল সে বেনি বাঁধিয়া ঝুলাইয়া দিত, কিন্তু আজ সে বেনিই বাঁধিল না। আপনাদের সকল প্রকার দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞায় ক্ষোভে তাহার যেন লজ্জায় মরিতে ইচ্ছে হইতেছিল।
উহাদের তাঁবুতে কিষ্টর সেই বিড়ালের মতো গাল মোটা স্থবিরার মতো স্থূলাঙ্গী মেয়েটা পরিয়াছে গেঞ্জির মতো টাইট পাজামা জামা, তাহার উপর জরিদার সবুজ শার্টিনের একটা জাঙ্গিয়া ও কাঁচুরি ঢঙ্গের বডিস। কুৎসিত মেয়েটাকে যেন সুন্দর দেখাইতেছে। উহাদের জয় ঠাকটার বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো একটা রেশ শেষকালে ঝঙ্কার দিয়ে ওঠে। আর এই কতকালের পুরনো একটা ঢ্যাপঢেপে জয় ঠাক, ছি! কিন্তু তবুও সে প্রাণপণে চেষ্টা করে, জোরে করতাল পেটে। শম্ভু বাজনা থামাই হাঁকিল, ওই বড় বাঘ! রাধিকা রুদ্ধস্বর কোনো মতে সাপ করিয়া লইয়া প্রশ্ন করিল, বড় বাঘ কি করে? শম্ভু খুব উৎসাহ ভরেই বলিল, পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা মুখে ভরে, চিবায় না। সে এবার লাফ দিয়ে নামিয়া ভিতরে গিয়া বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ বৃদ্ধ বনচারী হিংসুক আর্তনাদের মতো গর্জন করিল। সঙ্গে সঙ্গে ও তাঁবুর ভিতর হইতে সবল পশুর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হইয়া উঠিল। মাচার উপরে রাধিকা দাঁড়াইয়াছিল, তাহার শরীর যেন ঝিমঝিম করিয়া উঠিল। কুঢ় হিংসা ভরা দৃষ্টিতে সে ওই তাঁবুর মাচানের দিকে চাহিয়া দেখিল কিষ্ট হাসিতেছে। রাধিকার সহিত চোকাচোকি হইতেই সে হাঁকিল, ফিন একবার। ও তাঁবুর ভিতর হইতে দ্বিতীয়বার খোঁচা খাইয়া উহাদের বাঘটা এবার প্রবল গর্জনে হুঙ্কার দিয়ে উঠিল। রাধিকার চোখে জ্বলিয়া উঠিল আগুন। জনতা স্রোতের মতো কিষ্টর তাঁবুতে ঢুকিল। শম্ভুর তাঁবুতে অল্প কয়েকটি লোক সস্তায় আমোদ দেখিবার জন্য ঢুকিল। খেলা শেষ করিয়া মাত্র কয়েক আনা পয়সা হাতে শম্ভু হিংস্র মুখ ভীষণ করিয়া বসিয়া রহিল। রাধিকা দ্রুত পদে মেলার মধ্যে বাহির হইয়া গেল। কিছুক্ষণ পরেই সে ফিরিল একটা কিসের টিন লইয়া। শম্ভু বিরক্তি সত্ত্বেও সবিস্ময়ে প্রশ্ন করিল, কি ওটা? কেরোচিন, আগুন লাগাইয়া দিব উহাদের তাঁবুতে। পুড়া পেলুম না, 2 সের কম রইছে। তাহার চোখ জ্বলিতেছে। শম্ভুর চোখও হিংস্র দীপ্তিতে জ্বলিয়া উঠিতেছিল। সে বলিল, লে আয় মদ। মদ খাইতে খাইতে রাধিকা বলিল, দাও দাও করে জ্বলবে যখন। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সে অন্ধকারের মধ্যে বাহিরে আসিয়া দাঁড়াইল। ওই তাঁবুতে তখনও খেলা চলিতেছে। তাঁবুর ছেঁড়া মাথা দিয়ে দেখা যাইতেছিল কিষ্ট দড়িতে ঝুলানো কাঠের লাঠিতে দোল খাইতে খাইতে কসরত দেখাইতেছে। উফ! একটা ছাড়িয়ে আর একটা ধরিয়া দুলিতে লাগিল। দর্শকেরা করতালি দিতেছে। শম্ভু তাহাকে আকর্ষণ করিয়া বলিল, এখন লয়, সেই সেই নিশুত রাতে। তাহার আবার মদ লইয়া বসিল। সমস্ত মেলাটা শান্ত স্তব্ধ। অন্ধকারে সব ভরিয়া উঠিয়াছে। বেদিনী ধীরে ধীরে উঠিল। এক মুহূর্তের জন্য তাহার চোখে ঘুম আসে নাই। বুকের মধ্যে একটা অস্থিরতায়, মনের একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন পীড়িত হইতেছে। সে বাহিরে আসিয়া দাঁড়াইল। গাঢ় অন্ধকার থমথম করিতেছে। সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক হইতে ওদিক পর্যন্ত ঘুরিয়া আসিল। কেহ কোথাও জাগিয়া নাই। সে আসিয়া তাঁবুতে ঢুকিল। ফস করিয়া একটা দেয়াশালায় জ্বালিল। ওই কেরোসিনের টিনটা রহিয়াছে। তারপর শম্ভুকে ডাকিতে গিয়া দেখিল সে শীতে কুকুরের মতো কুণ্ডুলি পাকাইয়া অঘরে ঘুমাইতেছে। তাহার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছিছি করিয়া উঠিল। অপমান ভুলিয়া গিয়াছে, ঘুম আসিয়াছে। সে শম্ভুকে ডাকিল না। দেয়াশালাটা চুলের খোঁপায় গুঁজিয়া টিনটা হাতে লইয়া একাই বাহির হইয়া গেল। ওই পিছন দিক হইতে দিতে হইবে। ওদিকটা সমস্ত পুড়িয়া গেলে তবে এদিকটায় মেলার লোকে আলোর শিখা দেখিতে পাইবে। কুঢ় হিংস্র সাপিনীর মতো সেই অন্ধকারের মধ্যে মিশিয়া সনসন করিয়া চলিয়াছিল। পেছনে আসিয়া টিনটা নামাইয়া সে হাঁপাইতে আরম্ভ করিল। চুপ করিয়া বসিয়া সে খানিকটা বিশ্রাম করিয়া লইল। বসিয়া থাকিতে থাকিতে তাঁবুর ভিতরটা একবার দেখিয়া লইবার জন্য সে কতটা সন্তর্পণে
ঠেলিয়া বুক পাতিয়া মাথাটা গলাইয়া দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতো বুকে হাঁটিয়া বেদিনী ভিতরে ঢুকিয়া পড়িল। খোপার ভেতর হইতে দেয়াশালাইটা বাহির করিয়া ফস করিয়া একটা কাঠি জ্বালাইয়া ফেলিল। তার কাছেই এই যে কিষ্ট একটা অসুরের মতো পড়িয়া অঘরে ঘুমাইতেছে। রাধিকার হাতের কাঠিটা জ্বলিতে লাগিল। কিষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! উহ, বুকখানা কি চওড়া, হাতের পেশিগুলি কি নিটোল! তার আশপাশে ঘোড়ার খুরের দাগ। ছুটন্ত ঘোড়ার পিঠে কিষ্ট নাচিয়া ফেরে। ওই যে কাঁধে সদ্য ক্ষত চিহ্নটা, ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন। দেয়াশালাইটা নিবিয়া গেল। রাধিকার বুকের মধ্যেটা তোলপাড় করিয়া উঠিল, যেমন করিয়াছিল শম্ভুকে প্রথম দিন দেখিয়া। না, আজিকার আলোড়ন তাহার চেয়েও প্রবল। উন্মত্তা বেদিনী মুহূর্তে যাহা করিয়া বসিল তাহা স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে কিষ্টর সবল বুকের উপর ঝাঁপ দিয়া পড়িল। কিষ্ট জাগিয়া উঠিল, কিন্তু চমকাইল না। ক্ষীণ নারী তনুখানি সবল আলিঙ্গনে আবদ্ধ করিয়া বলিল, কে? রাধি? তার মুখ চাপিয়া ধরিয়া রাধিকা বলিল, হ্যাঁ, চুপ। কিষ্ট চুময় চুময় তাহার মুখ ভরিয়া দিয়া বলিল, দাঁড়াও, মদ আনি। না, চলো, উঠো, এখনই এখান থেকে পালাইয়া চলো। রাধিকা অন্ধকারের মধ্যে হাঁপাইতেছিল। কিষ্ট বলিল, কোথা? ও, দেশান্তরে। দেশান্তরে? ই তাঁবু টাবু? থাক পড়িয়া, ও ওই শম্ভু লিবে। তুমি উহার রাধিকাকে লিবে, উহাকে দাম দিবা না? সে নিম্নস্বরে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। উন্মত্ত বেদিয়া তাহার উপর দুরন্ত যৌবন। কিষ্ট দ্বিধা করিল না, বলিল, চলো। চলিতে গিয়ে রাধিকা থামিল, বলিল, দাঁড়াও। সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর উপর ঢালিয়া দিয়া মাঠের ঘাসের উপর ছড়া দিয়া চলিতে চলিতে বলিল, চলো। টিনটা শেষ হইতেই সে দেয়াশালা জ্বালিয়া কেরোসিন সিক্ত ঘাসে আগুন ধরাইয়া দিল। খিলখিলি করিয়া হাসিয়া বলিল, মোরগ বুড়া পুইরা।